প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নাজির আলম, যিনি যুক্তরাজ্য ভিত্তিক দ্য ফিউচার লিডার্স লিমিটেডের প্রধান নির্বাহী। তার সাথে আমরা আজকে আলোচনা করব ফিউচার লিডারশিপ নিয়ে। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো প্রথমে যেটা জানতে চাচ্ছি যে এই ফিউচার লিডার প্রোগ্রাম বা ভবিষ্যৎ নেতাদের কর্মসূচি সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের কিছু বলেন। অবশ্যই। ফিউচার লিডার্স প্রোগ্রাম আমরা সেকেন্ড সিজন রান করছি এখন বাংলাদেশে। জি। আইডিয়াটা ছিল যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে যাচ্ছিলাম যেখানে বাংলাদেশে আমরা যেভাবে ওয়েস্টে লিডারশিপকে দেখি, আমরা যেমন করে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে তাকে ট্রান্সফর্ম করব বাংলাদেশে। যেহেতু বাংলাদেশে অনেক রিয়েলিটিস আছে, কিছু কিছু রিয়েলিটি অ্যাজ ইন অনেক ইউথ বাংলাদেশে, ইয়াং জেনারেশন যারা আমাদের এখানে, আপনি যদি দেখেন যে পড়াশোনার স্ট্রিমটা কীরকম, তাতে প্রচুর বিজনেস স্টাডিজ হচ্ছে। এই ফ্যাক্টরসগুলোকে আমরা মাথায় রাখছিলাম যখন আমরা প্রোগ্রামটা ডিজাইন করেছিলাম। আর এখনকার যুবকরা কিন্তু চাচ্ছেও পড়াশোনার পাশাপাশিও কিছু একটা করতে। অ্যাবসলিউটলি, অনেক বেশি এমপাওয়ারমেন্ট হচ্ছে। অ্যাবসলিউটলি। সো ওনারা অনেক বেশি অ্যাক্টিভ। তো আমরা চাচ্ছিলাম যে ওনাদের জন্য কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসা। আর নাম থেকে বোঝা যায় যখন প্রোগ্রাম বলি তখন আমরা এন্ড টু এন্ড প্রসেস বলি, সেখানে অনেক অ্যাক্টিভিটিস বলি, বাট ফোকাসও করতে যাচ্ছিলাম যে এমন কিছু না যেটা নিয়ে আসবো তারপর সেটা ম্যানেজ করা যাবে না, রিয়েল বেনিফিট দিতে পারবো না। সো ফিউচার লিডার্স প্রোগ্রামটাই ছিল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শুধুমাত্র ইয়াং জেনারেশন নিয়ে কাজ করব। আর শুরুটা করব হচ্ছে যারা বিজনেস স্টাডিজের সাথে যারা আছে তাদেরকে নিয়ে, বিকজ হচ্ছে তারা থ্রাইভিং। আপনি যদি দেখেন যে ফোকাস এরকম যারা মাত্র গ্রাজুয়েশন করে ফেলেছে কিংবা হয়তো 2-1 বছর হয়েছে গ্রাজুয়েশন করেছে, ওনারা কি করছেন, ওনারা আইদার পেড এমপ্লয়মেন্টে যাচ্ছেন কিংবা নিজেরাই কোনো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট করছেন। তার মানে হচ্ছে যদি আপনি বিজনেসের কথা চিন্তা করেন, ইকোনমিক ডেভেলপমেন্ট চিন্তা করেন, তাহলে ওনাদেরকেই ফোকাস করাটা খুব উচিত। তো সেটা ছিল আমাদের কোর। সেটা থেকে আমরা প্রথমে ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস করেছি। 2011 সালে তার প্ল্যানিং শুরু হয়েছে, 12-13তে সে এক্সিকিউশন হয়েছে। আলটিমেটলি আমরা একটা প্ল্যাটফর্ম আমরা করে দেখিয়েছি যেখানে যে প্ল্যানিংটা ছিল সেটা এক্সিকিউশন হয়েছে। মানে ইয়াং জেনারেশন এসছেন, বিজনেস অ্যাক্টিভিটি করেছেন, করে ওনারা ন্যাচারাল প্রোগ্রেশন অ্যাজ এ নলেজ প্রোগ্রেশনে গেছেন। ওনারা ইতালিতে গেছেন পড়তে, ওনারা ইউকেতে গেছেন পড়তে, পড়ে আবার দেশে ফিরে আসছেন। এবং পুরো প্রসেসটাতে আমরা দেখেছি যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। টিভির একটা এলিমেন্ট ছিল সেখানে, কয়েকজন মাত্র আসছেন রিয়েল যে প্রোগ্রামটাতে, কিন্তু নলেজ অ্যাজ ইন প্রোগ্রেশন যখনই বলছি তখন ওই টিভির মাধ্যমে আমরা দেখিয়েছি যে কেমন করে ওনারা বিজনেস অ্যাক্টিভিটি করছেন, সেটা ম্যাস কমিউনিকেশন হয়েছে। বেনিফিটটাকে আমরা শুধু কয়েকজনের মধ্যে রাখিনি, সেটা আমরা নেশন ওয়াইড করতে পেরেছি, যেটা আমাদের প্রায়োরিটি ছিল। সো ইন এ নাটশেল দ্যাট ওয়াজ দ্য প্রোগ্রাম, যেখানে ইয়াংরা এসছেন, ওনাদের বিজনেস অ্যাক্টিভিটি করতে দিয়েছি, বিজনেস করেছেন, তারপর ওনারা ন্যাচারাল প্রোগ্রেশনে গেছেন, মানে ফার্দার স্টাডিজ, ক্যাপাসিটি বিল্ডিং করে আবার দেশে ফিরে আসেন। আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসছে মানে যারা গিয়েছেন সবাই কি ফিরে আসছেন? অনেক সময় দেখা যায় যে আসতে চায় না। অ্যাবসলিউটলি। ওনারা এত বেশি হাই প্রোফাইল ছিলেন, আচ্ছা, সো সারাক্ষণই একটা এমনিতেই মনিটরিং এর মধ্যে ছিলেন। আচ্ছা। আর যেহেতু পুরো প্রোগ্রামটাতে প্রচুর এম্পাওয়ারমেন্ট হয়েছে, ওনারা নিজেরাও দেখেছেন যে কনফিডেন্স লেভেলটা কোন জায়গা থেকে কোথায় গেছে। আচ্ছা। তারপরে ট্রান্সফার অফ নলেজ হয়েছে। সো ওয়েস্টে অপরচুনিটি কমে যাচ্ছে, এটা একটা গিভেন রিয়েলিটি। সেই তুলনায় বাংলাদেশের প্রচুর অপরচুনিটিস আছে। সো বেসিক্যালি ওনাদেরকে আমাদের বলতে হয় না, ওনারা নিজেদের স্বার্থেই দেশে চলে এসেছে। দেশেরও স্বার্থ ছিল। অ্যাবসলিউটলি। বাট ফর দ্য রেকর্ড, আমাদের 8 জনের মধ্যে 3 জন এই মুহূর্তে ইতালিতে আছেন, ওনাদের অক্টোবরের এন্ডে শেষ হয়ে যাবেন, ওনারা চলে আসবেন। একজন আছেন ইউকেতে, এসেক্সে, উনি ওইখান থেকে চলে আসবেন। আর বাকি যে 5 জন ছিলেন তারা অলরেডি দেশে ব্যাক করেছেন। আপনি কিভাবে অনুপ্রেরিত হলেন, মানে অনুপ্রেরণাটা আসলো কি করে আপনার মধ্যে? আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমি লোকাল গভর্নমেন্টে কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম করেছি। সেটা আমার পেইড জব ছিল, আমাকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল। আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত আছেন, লুৎফর রহমান, উনি এক্সিকিউটিভ মেয়র লন্ডন বার অফ টাওয়ার হামলেটস, সেখানে আমি কাজ করছি। টাওয়ার হামলেটসে আমাদের একটা প্রায়োরিটি ছিল যারা আমরা এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, নট নেসেসারিলি বাংলাদেশিস কিংবা পাকিস্তানিস, ইন্ডিয়ানস, আই এম টকিং অ্যাবাউট এশিয়ানস, ব্ল্যাক। ইংল্যান্ডে যারা আইরিশ আছেন ওরাও এথনিক মাইনরিটি, যারা স্কটিশ আছেন ওরাও এথনিক মাইনরিটি। তো আইডিয়াটা এরকম ছিল, যেহেতু উনি বাংলাদেশ থেকে গিয়ে এক্সিকিউটিভ মেয়র হয়েছেন, যেটা ইংল্যান্ডে এরকম হাতে গোনা কয়েকজন মাত্র আছেন যাদের এক্সিকিউটিভ অথরিটি আছে লোকাল গভর্নমেন্টে। উনি চাচ্ছিলেন যে একটা স্ট্রাকচার তৈরি করা হোক যেখানে আমাদের মতো যারা ব্যাকগ্রাউন্ডের তারা একটা স্ট্রাকচার প্রসেসের মাধ্যমে লিডারশিপটাকে ডেভেলপমেন্ট ফেজের মধ্যে নিয়ে আসতে পারবে নিজেদেরকে। ওই ডেস্কটা আমার ছিল, পোর্টফোলিওটা আমার ছিল। সো আমরা যেটা করেছি যে
একটা মাস্টার্স প্রোগ্রাম ডিজাইন করেছি ইউনিভার্সিটি অফ লন্ডন সোয়াসের মাধ্যমে, এবং সেটার মধ্যে আমরা প্রথমে 35 জনকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এসেছিলাম। সো ওইটা আমার জন্য একটা আই ওপেনিং ছিল যে আমরা বারাক ওবামা যে প্রসেসে আমেরিকাতে এসেছেন ওটা তো একদিনে হয়নি, জেনারেশনের পর জেনারেশন গেছে। সো সেই একটা প্রসেসের অংশ আমি ছিলাম। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে গেছি, আমার ওরকম একটা ইচ্ছা সবসময় ছিল যে তাহলে বাংলাদেশে আমরা কি করব। যে সাইটটা আমি আসলে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্সপিরেশন আরেকটা জায়গায় এসছে। আমি খুব গ্রেটলি বিলিভ করি ন্যাচারাল ফিলোসফি, বিজনেস অ্যান্ড হচ্ছে সায়েন্সের কম্বিনেশন হোক। আপনি যদি হিস্ট্রিতে একটু পিছনের দিকে যাই, যেটা হয়েছিল যে যখন ইসলামের একটা হাইট যখন হচ্ছিল 5th সেঞ্চুরি অনওয়ার্ড, বাগদাদকে শুরু করে যখন অনেক রকমের ডেভেলপমেন্ট হচ্ছিল, রোম এবং গ্রিসের যত রকমের ফিলোসফি বলেন, অ্যারিথমেটিক্স বলেন, জিওমেট্রি বলেন, অ্যাস্ট্রোনমি, এগুলা সব ট্রান্সলেটেড হচ্ছিল, হয়ে চলে যাচ্ছিল কোথায়, বাগদাদে। ওইখানে প্রচুর এইসব নিয়ে ইনোভেশন হয়েছে। সেই নলেজটা একটা সময় আবার ওয়েস্টে ফিরে এসছে। আপনি ওই মুভমেন্টটা শুরু হয়েছিল 11th সেঞ্চুরিতে, যেটাকে হোলি ক্রুসেড বলে। সেই ওই মুভমেন্ট থেকে 18th সেঞ্চুরিতে এসে যেটা রেনেসান্স হইল, এই রেনেসান্সের সময় ওনারা ওনাদের আর্ট অ্যান্ড লাইফের সেই সুপ্রিমেসিটা আবার গ্র্যাভিটিটা শিফট হয়েছিল। কিন্তু এখানে একটা মিসিং লিঙ্ক ছিল যে কেমন করে হয়েছে, মিডল ইস্ট থেকে সেটা ওয়েস্টে কেমন করে গেছে। সো যার কথা মেনশন করছি অ্যাবোরয়েস বলি আমরা তাকে, ইবনে উদ বলে হচ্ছে অ্যারাবিক টার্মে। উনি বেসিক্যালি অ্যারিস্টটলের যত ফিলোসফিগুলো ছিল সেটাকে উনি সামহাও এভিডেন্স দিয়ে দেখিয়েছে, যে রিজনিং দিয়ে দেখিয়েছে যে এটা ওনাদের যে ফিলোসফিটা ছিল সেটা মিডল ইস্টে করা সম্ভব হয়েছে। মিডল ইস্টের প্রসপার যেটা করেছিল শুধুমাত্র এই এভিডেন্সটাকে উনি আবার ইন্টারপ্রেট করে ওয়েস্টে দেখিয়েছিলেন, এবং সেটার ধারাবাহিকতায় ওয়েস্টে রেনেসান্স হয়েছিল, রিবার্থ হয়েছিল। এই ছবিতে ওনার খুব সুন্দর একটা ছবি আছে যে স্কুল অফ এথেন্স বলে, যেখানে সব গ্রেট ফিলোসফার্সরা আছে। তার মধ্যে ঠিক একদম কর্নার দিয়ে পাইথাগোরাসের মাথার উপর দিয়ে ওনাকে হালকা করে দেখা যায়। দ্যাট ওয়াজ দ্য লিঙ্ক যেখানে উনি পুরো ওয়েস্টকে ট্রান্সফর্ম করেছিলেন। আমরা এমন একটা সময় আছি বাংলাদেশে, সেটা আমরা সবাই জানি যে প্রচন্ড রকমের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমরা যদি ওয়েস্টের ওই নলেজগুলোকে, স্কিলগুলোকে এখানে ট্রান্সফার করতে পারি ইন আ স্ট্রাকচারড ওয়ে, তাহলে আমরা অনেকগুলা স্টেপ এগিয়ে যাব। তো ওই ইন্সপিরেশন থেকে আসলে কাজ করা শুরু হয়েছে। আর বেসিক্যালি এখানে যেটা হয়েছে, ফ্যামিলিগত কারণে আমার অনেকের সাথে পরিচয় ছিল যারা আমাকে ইন্সপায়ার করেছেন। আলটিমেটলি আমরা সবাই মিলে একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম। অবশ্যই, এবং আপনি সেখানে সফল হয়েছেন। সেকেন্ড সিজন পর্যন্ত হয়েছে সো ফার। আচ্ছা, তো এই ফিউচার লিডার্স প্রোগ্রামের অগ্রগতি এখন কেমন দেখছেন তাই নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এই নিয়ে আলোচনা করব। দর্শক, নিচ্ছে এবার একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটি নিউজের আয়োজন মানি ম্যাটার্সে। আর আপনারা জানেন আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাজির আলম, যিনি যুক্তরাজ্য ভিত্তিক দ্য ফিউচার লিডার্স লিমিটেডের প্রধান নির্বাহী, এবং আমরা আজকে আলোচনা করছি ফিউচার লিডারশিপ নিয়ে। তো আমরা বিরতিতে যাবার আগে যেটা বলছিলাম যে এই ফিউচার লিডার্স প্রোগ্রামের অগ্রগতি এখন কেমন দেখতে পাচ্ছেন আপনি? আমরা কিছু জিনিস ট্রাইড অ্যান্ড টেস্টেড করার চেষ্টা করেছি। বাংলাদেশের কনটেক্সটে যেটা হয়নি সেটা হচ্ছে কোনো একটা লিডারশিপ প্রোগ্রাম বিজনেসকে ফোকাস করে শুরু হয়েছে, তারপরে এটা ন্যাচারাল প্রোগ্রেশন হিসেবে সায়েন্স ইনক্লুড হয়েছে, কিংবা তারপরে সোশ্যাল সায়েন্সেস ইনক্লুড হচ্ছে। এই ফেজটা আমরা আসলে পার করিনি বাংলাদেশে। আর এখানে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে প্রোগ্রাম ইটসেলফ, যে লিডারশিপের মধ্যে আপনি অ্যাওয়ারনেস তৈরি করছেন লিডারশিপের ব্যাপারে, নতুন নতুন এক্সেস তৈরি করছেন, যেখানে মানুষ আসছে, আইডেন্টিফাই করছে নিজের ডেভেলপমেন্ট নিডগুলো কি আছে, সেই নিডগুলো আবার সে ফুলফিল করে যাচ্ছে, করে আবার তার কন্ট্রিবিউশনটাও করছে। সো ফিউচার লিডার্স প্রোগ্রামটা আসলে ওই অংশটুকু। তার সাথে আছে আবার টিভি অংশটুকু, যে টিভিতে ওনারা দেখছেন কেমন করে এই প্রত্যেকটা টাস্ক হচ্ছে, সেখানে আমরা কেমন করে তাদের কিছু কিছু লিডারশিপ কোয়ালিটি, আপনি জানেন মানুষ জন্ম থেকে নিয়ে আসে, কিছু কিছু অ্যাকোয়ার করে, সেই কোয়ালিটিগুলোকে কেমন করে আমরা এনহান্স করছি, অনেকগুলো লজিক্যাল অ্যাপ্লিকেশন আছে, এইগুলাকে কেমন করে ডেমনস্ট্রেট হচ্ছে। সো টিভিরও আরেকটা এলিমেন্ট এসেছিল এখানে। সো অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু বাংলাদেশের প্রেসিডেন্সটা ছিল না।
আরেকটা স্কেল ছিল, সেটা হচ্ছে নেশন ওয়াইড প্রোগ্রাম। এটা এমন না যে আমরা লোকালি কোথাও করলাম 4টা ইউনিভার্সিটি পার্সন, এরকম কিন্তু ছিল না। আমাদের প্রথম থেকে ড্রাইভটা ছিল যে আমরা সবগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে টার্গেট করব। যদিও সেগমেন্টটা হচ্ছে যারা পাশ করে গেছেন কিংবা পাশ করবেন এই মুহূর্তে, তারপরেও আপনি যদি দেখেন অনেক বড় একটা সেগমেন্ট ছিল। সো ওনাদের সাথে এঙ্গেজমেন্ট করে এই প্রসেসটাকে ফুললি কমপ্লিট করা ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। তো প্রথম সিজনে আমরা করে দেখিয়েছি যে এটা আসলে করা সম্ভব। তারপরে প্ল্যান করা শুরু করেছে যে কেমন করে ইনোভেশনকে লিঙ্ক করবো বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে, মানে হচ্ছে আমরা সায়েন্সকে ইনক্লুড করবো। সো বিজনেস ফ্যাকাল্টি তার সাথে সাথে আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ইনক্লুড করা আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল। এটারও কোনো প্রেসিডেন্স নাই যে ক্রস ডিসিপ্লিনারি এই অ্যাক্টিভিটিগুলো কাজ করে। সাধারণত কোনো একটা প্রোগ্রাম করলেন, সে কথা আপনি বিজনেস প্রোগ্রাম করছেন, আপনি বিজনেস নিয়ে কথা বলছেন। যদি তার সাথে আবার সায়েন্স নিয়েও কথা বলতে চান, সো এরকম একটা সিচুয়েশন যেটা বাংলাদেশে এর আগে হয়নি, অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তো অবশ্যই আগ্রহটা কেমন পেয়েছেন আপনি সেক্ষেত্রে? রেসপন্স অনেক ফোল্ড বেড়ে গেছে এবার। আচ্ছা, প্রথমবার যেটা হয়েছে, মানুষজন বুঝতে একটু সময় নিয়েছে যে কি হচ্ছে, টিভি পার্সপেক্টিভে বলছে। যখন ইন্টারেস্টটা মানে গ্রো করলো তখন আস্তে আস্তে করে তাদের সারাটা বেশি পাচ্ছিলেন। অ্যাবসলিউটলি প্রোগ্রামের মধ্যে যারা ছিলেন তারা অসম্ভব মজা পেয়েছেন। প্রোগ্রামের সাথে রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো ছিলেন, ওরা গিয়ে ইনফরমেশন শেয়ার করেছে, এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। সো ওই এনথুজিয়াজমটা খুব বেশি রকমের ছিল। আর এইবারে আমাদের অ্যাক্টিভেশনটা একটু স্ট্রং করেছি আমরা, কারণ যেহেতু সায়েন্সকে ইনক্লুড করব, বিজনেস ডিপার্টমেন্টরা অলরেডি জানে, কিন্তু সায়েন্সরা তো জানতো না। সো আমরা চাচ্ছিলাম যে সায়েন্সকে ইনক্লুড করতে। তো রেসপন্সটা অনেক বেশি এসেছিল। বাট দেন अगेन উই ক্রস ডিসিপ্লিন। আপনাদের টিম থেকে কজন আসেন এখানে? বেসিক্যালি যেটা করি আমরা রিমোটলি ম্যানেজ করি প্রসেসগুলো। রিমোটলি কেমন করে ম্যানেজ করি সেটা হচ্ছে যে কন্টেন্টটাকে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত লোকালাইজেশনের মধ্যে দিয়ে যাই। কারণ হচ্ছে আমরা জানি না যে কারা পার্টিসিপেন্ট হিসেবে আসবেন। আপনাদের সাথে আগে থেকে কোঅর্ডিনেট করার এরকম কোনো ওয়ে নেই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু রিয়েলিটি শোতে যখন যায় তখন হচ্ছে বেসিক্যালি একটা গেম। আপনি যদি টিভিতে গেম খেলেন, আপনি কতখানি এক্সপার্ট তার উপরে আপনার ডিফিকাল্টি লেভেল আপনি ডিসাইড করেন। সো আমাদের পার্টিসিপেন্টরা না আসা পর্যন্ত আমরা আসলে বুঝতেও পারি না যে এটাকে কতখানি ডিফিকাল্ট করব, কিংবা এটা কি টাইম স্প্যান অনুযায়ী কতদিনের জন্য করতে হবে, জাজমেন্টটা কিভাবে করব, লিনিয়েন্ট ওয়েতে করব নাকি খুব স্ট্রিনজেন্ট হয়ে করব। সো অনেক কিছু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা অপেক্ষা করি, ওদেরকে না পাওয়া পর্যন্ত। সো একটু চ্যালেঞ্জ সবসময় হয়ে যায়। ছেলে এবং মেয়েদের মধ্যে আগ্রহ কাদের বেশি থাকে? সোফার যেটা দেখেছি, মেয়েরা অনেক বেশি ইন্টারেস্টেড প্রোগ্রামগুলোতে আসা। এবং রেজাল্ট ওয়াইজ যদি আমরা গত বছরেরটা দেখি তাহলে হচ্ছে 50-50 মানে রেজাল্টটা হয়েছে। ফুল টাইম এবং শর্ট কোর্সেস যারা গিয়েছেন একদম খুব ব্যালেন্সড ওয়েতে হয়েছে। বাট যখন প্রোগ্রামের মধ্যে দেখেছি আমরা দেখেছি যে মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি লিডারশিপ নিচ্ছেন। আচ্ছা, মেয়েরা এখন খুব বেশি অ্যাক্টিভ। সেই লিডারশিপের ক্ষেত্রে সেটা আমাদের দেশে এক মানে অনন্য উদাহরণ আছে এখানে মেয়েদের চেয়ে। সেটাই। তো কিভাবে কেন এটি অন্যান্য নেতৃত্ব থেকে যদি আপনি আলাদা করেন, কারণটা কি? লিডারশিপ প্রোগ্রাম অনেক হচ্ছে এবং আরো হবে। মেইন ফোকাস হচ্ছে ডেভেলপমেন্ট করা। সো আমাদের প্রোগ্রামটা একই জিনিস, কিন্তু আমি যদি কিছু লজিক বলি তাহলে আপনি বুঝবেন যে কেন এটা অন্যদের থেকে ডিস্টিংক্ট। আমাদের প্রথম লজিক হচ্ছে আমরা ইকুয়াল অপরচুনিটি দিব, অ্যাজ ইন মেল ফিমেল ইকুয়াল অপরচুনিটি পাবে। তারপর হচ্ছে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি ইকুয়াল অপরচুনিটি পাবে। কারো যদি ডিসেবিলিটি থাকে সেটাকে ওনাদেরকে কেমন করে কেটার করব সেটাও আমরা প্রভিশনের মধ্যে রেখে দিই। সেকেন্ড হচ্ছে আমরা নেশন ওয়াইড অ্যাপ্রোচে যাচ্ছি, মানে বেনিফিটটা আমরা দিচ্ছি অনেকের মধ্যে। যারা ইনভলভ হচ্ছেন তারা তো হচ্ছেনই, টিভি পার্সপেক্টিভে যারা দেখছেন তারাও বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। আমরা কোনো রকমের প্রাইজ মানি এই কনসেপ্টে বিশ্বাস করি না। যেটা আমরা করি সেটা হচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে তার ন্যাচারাল প্রোগ্রেশনে যাবে, নলেজ প্রোগ্রেশনে যাবে। গতবার আমরা শুধু করেছি তাদেরকে হায়ার স্টাডিজে পাঠিয়েছি, ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম। শর্ট অ্যান্ড যে কোর্সে প্রফেশনাল কোর্সেস হয়েছে সেগুলো আমরা টেইলর মেক করেছি, লিডারশিপকে ফোকাস করে, কনটেক্সটটাকে ফোকাস করে। এবার আমরা যেটা করছি যে কাউকে চাকরিতেও নিয়ে আসছি। সো প্রোগ্রেশনটা এমন হবে যেটা লং টার্ম বেনিফিট আছে। চাকরির নিশ্চয়তা দিলে তো তাহলে অবশ্যই আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে। আমরা নিশ্চয়তা দিয়ে শুরু করছি না, কিন্তু যেহেতু প্রোগ্রামের মধ্যে এসে দেখছি তার পার্সোনাল ডেভেলপমেন্ট এত বেশি হয়েছে, অনেকগুলো কোম্পানিতে এঙ্গেজড হয় প্রসেসের মধ্যে, তারা নিজেরা ইন্টারেস্টেড হয়ে যায় যে আমার পছন্দ হয়েছে ওনাকে। আর একটা অ্যাক্টিভিটি হচ্ছে লাস্টে যেটা করি সেলফ ব্র্যান্ডিং, মানে যারা টপ 10 কিংবা টপ 12 হন ওরা নিজেদেরকে ব্র্যান্ড করে নিজেদেরকে ডেমনস্ট্রেট করেন যে আমি আমার এই কোয়ালিটিস আছে। সো ওইটা অনেক বেশি অ্যাপিলিং হয় যে এক হচ্ছে আমরা পিছনে তো জাজমেন্ট করে দেখেছি ওনারা ভালো, তারপরে যখন নিজেদেরকে ব্র্যান্ডিং করার সুযোগ পায় অনেক কিছু বেরিয়ে আসে এখান থেকে।
সো তখন অনেক ইন্টারেস্টেড হন। তো এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আপনি বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমটা যেটা বলেছিলাম যে কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি যে স্ট্রাকচারড একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে বেনিফিটটা অনেক অংশে রিয়েলাইজ করা সম্ভব। সেই কারণে আমরা খুব স্ট্রাকচার ছিলাম। বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা হয়েছে যে এবার বিজনেস এবং সায়েন্স করার পরে আমরা ফিলোসফিতে যাচ্ছি। একটাই কারণ, বিকজ আমরা চাই যে বিজনেস তো অবশ্যই বাড়বে, সায়েন্সের ইনোভেশনটাও লিঙ্ক হবে, কিন্তু মানুষ এথিক্যালি বিজনেস করবে। ওয়েস্টে আমরা দেখেছি যে কিছু কিছু সময়, এখন যেমন রিসেশন চলছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু কার্যকারণ আছে। কেন রিসেশন হচ্ছে, এর সাথে এথিক্যাল বিজনেসের একটা বড় একটা লিঙ্ক আছে, ম্যানেজমেন্টের বড় একটা লিঙ্ক আছে। আমি বলছি টপ ডাউন যে অ্যাপ্রোচগুলো আসে, স্ট্র্যাটেজিগুলো আসে, কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে। সো ওই এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে এসে এই বাংলাদেশের পার্সপেক্টিভে নিয়ে আসা, যাতে আমরা আমাদের ডেভেলপমেন্ট যে স্কিমগুলো আছে সেটাকে সেই অভিজ্ঞতার আলোকে সুন্দর করে সাজাতে পারি। তো এক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমার ধারণা যেটা হচ্ছে, আমরা অনেক কিছু পারি, দুইটা জিনিস আমাদের গ্যাপ আছে। একটা হচ্ছে যেই নলেজ এন্ড প্রোগ্রেশনটা বাইরের দেশে হয়েছে সেটাকে কেমন করে ট্রান্সফর্ম করব, আর আমাদের যে স্কিল সে নতুন বাংলাদেশে ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে, সেটাকে আমরা সফটওয়্যার দিয়ে কেমন করে ম্যানেজ করব। আমাদের হেলথের জন্য সবচেয়ে বড় যেটা হয়, আমরা হসপিটালে যাই, সেটাকে আমরা কেমন করে সেন্ট্রালাইজ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারবো। নিরাপত্তার ব্যাপারটাও আপনারা আবার দেখছেন। আমরা অনেক কিছু দেখছি যেটাতে ওভারঅল লাইফের যে বেনিফিটটা সেটা রিয়েলাইজেশন যাতে বেশি হয়। আচ্ছা। এবং সেটা আমরা করে দেখাচ্ছি লিমিটেড সময়ের মধ্যে, লিমিটেড রিসোর্সের মধ্যে, বা সাকসেসফুলি ডেলিভারি করে। মানে হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করছে, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই মূল কথা। এটাই মূল কথা, এবং আসলেই আমাদের মাইন্ডসেট দরকার, চেঞ্জ করা দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে মানি ম্যাটার্সে, থাকবে অন্য কোনো বিষয় এবং অবশ্যই অন্য কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন এবং সবসময় টিএন নিউজের সঙ্গেই থাকুন।